সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নাগরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ জহিরুল ইসলাম, রিসোর্স টিচার, বিজ্ঞান, চৌবাড়ি আহমদিয়া দাখিল মাদ্রাসা। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো প্রথমে আমাকে যে জিনিসটি বুঝতে হবে, মোল আসলে কি জিনিস, মোল কাকে বলে। তাহলে মোলটা হচ্ছে কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, তারপর হচ্ছে পরমাণু এবং আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। যেমন একটা উদাহরণ হিসাবে 16 গ্রাম সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, অর্থাৎ 16 গ্রাম বত্রিশ গ্রাম সালফারের মধ্যে পরমাণু থাকে হচ্ছে 6.023 × 10⁻20টি। তাহলে আমরা বুঝতেছি যে যে কোনো পদার্থের এক মোলে অণু থাকে হচ্ছে এতটি, পরমাণু থাকবে এতটি এবং আয়ন থাকবে এতটি। যেমন 1 মোল পানি, 1 মোল পানি সমান হচ্ছে, পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে 1 গুণ হচ্ছে 2 যোগ 16। তাহলে 1 মোল পানি সমান হচ্ছে 18 গ্রাম পানি। আমরা জানি যে কোনো পদার্থের 1 মোলে অণু থাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, পরমাণু থাকবে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং আয়ন থাকবেও অ্যাভোগাড্রোর সংখ্যা। সুতরাং 1 মোল পানি সমান যদি 18 গ্রাম পানি হয়, এটা সমান আমরা লিখতে পারি 6.023 × 10⁻23টি পরমাণু। তো তার আগে আমরা মোলের ক্ষেত্রে মোলের আরেকটা সংজ্ঞা আমরাও দিতে পারি, যে রাসায়নিক পদার্থের ক্ষেত্রে মোলের আরেকটা সংজ্ঞা আমরা একটু দেই, তবে আমার গ্রামটা বুঝতে একটু সুবিধা হবে। রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর এবং আণবিক ভরকে রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই মোল। অর্থাৎ রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর এবং আণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে পরিমাণ পাই সেটা হচ্ছে আমার মোল। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো পদার্থকে, অর্থাৎ আমি যদি সোডিয়াম ক্লোরাইড লিখি, সোডিয়াম ক্লোরাইড একটা অণু, এই অণুতে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ 1 মোল সোডিয়াম ক্লোরাইডে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আমাদের এই বিষয়গুলো জানার জন্য আমাদের আণবিক ভরটা দরকার। তো প্রথমে আসো আণবিক ভরটা কি জিনিস।
আণবিক ভর হচ্ছে কোনো যৌগ অথবা মৌল কোনো যৌগ বা মৌলের কোনো যৌগ বা মৌলের ক্ষেত্রে মৌলগুলোর পারমাণবিক ভরকে তার পরমাণু সংখ্যা দ্বারা কোনো যৌগ বা মৌলের ক্ষেত্রে মৌলগুলোর পারমাণবিক ভরকে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে ওই গুণফলগুলোকে যোগ করলে যা পাওয়া যায় তাই যৌগ বা মৌলিক অণুর আণবিক ভর। তাহলে কোনো যৌগ বা মৌলের ক্ষেত্রে মৌলগুলোর পারমাণবিক ভরকে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করার পর যে গুণফলটা আমরা পাইলাম ওই গুণফলগুলোকে যদি যোগ করি তাহলে যা পাওয়া যায় সেটা কেবল হবে ওই যৌগ বা মৌলিক অণুর আণবিক ভর। আমরা তাহলে কতগুলো মৌলের আণবিক ভর এখন বের করি। যেমন ক্লোরিন একটা মৌলিক পদার্থ এবং এটা মৌলিক অণু। ক্লোরিনের আণবিক ভর যদি আমরা বের করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, পারমাণবিক ভর হচ্ছে 35.5। সুতরাং এর পরমাণু সংখ্যা হচ্ছে 2টা। এই পরমাণু সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করব, যেটা বের হবে সেটাই হচ্ছে ক্লোরিনের আণবিক ভর। এখন যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গুণ হচ্ছে 2, অর্থাৎ তার পারমাণবিক ভরকে আমরা পরমাণু সংখ্যা দ্বারা গুণ করব। তারপরে যোগ সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণন 4 2 প্লাস 32 64। সুতরাং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। যেমন কপার সালফেট পাঁচ অণু পানি, এইটার আণবিক ভর যদি আমি বের করি তাহলে আমার কপারের প্রথমবার জানতে হবে পারমাণবিক ভর কত। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 যোগ সালফারের হচ্ছে 32 যোগ অক্সিজেনের 16 গুণন 4 যোগ 5 ইন্টু হাইড্রোজেনের হচ্ছে 1 গুণন হচ্ছে 2 যোগ হচ্ছে 16। সুতরাং এই সবগুলোকে যোগ করলে আমাদের হবে হচ্ছে 249.5।
তাহলে দেখো কপার সালফেট 5 অণু পানি, এটার আণবিক ভর যদি আমরা বের করলাম, এটার আণবিক ভর হচ্ছে আমাদের 249.5। সুতরাং আমরা যে কোনো যৌগ বা মৌলের আণবিক ভর এখন বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা মোল কাকে বলে শিখলাম, আণবিক ভর শিখলাম। এখন যদি কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে, এখান থেকে আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন যদি এখানে বলা হয় যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতটি অণু আছে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে, সুতরাং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তাহলে সুতরাং 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আর আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণু থাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। সুতরাং 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান যেহেতু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে সমান হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু। এখন আমরা লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, সুতরাং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু থাকে 6.023 ইনটু এতটি। সুতরাং আমার এখানে অঙ্কে চাইছে হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতটি অণু থাকে। সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে 6.023 এতটি। এটাকে ক্যালকুলেশন করলে 6.14 ইনটু 10 টু দি পাওয়ার 22 এতটি সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে। আশা করি তোমরা এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ বুঝবে। এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে ঠিক এই নিয়মে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মৌলের আমাদের আণবিক ভর বের করতে হবে এবং যেটা চেয়েছে সেটা মনোযোগ সহকারে করতে হবে। এখন আমি তোমাদের বোঝাবো আরেকটি জিনিস নিয়ে, গুরুত্বপূর্ণ। মোলারিটি কি জিনিস? মোলারিটি এক লিটার দ্রবণে অথবা প্রতি লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হবে ওই দ্রবণের মোলারিটি। তার আগে আসো মোলার আয়তন কি জিনিস এটা আমরা একটু শিখে নেব। মোলার আয়তন মোলার আয়তনটা হচ্ছে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে। 1 মোল গ্যাসীয় পদার্থ, কত মোল? 1 মোল। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন
দখল করে তাকে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, প্রমাণ অবস্থা বা প্রমাণ তাপমাত্রা ও চাপ কি জিনিস। এখন এই 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাকে বলা হয় মোলার আয়তন। এখান থেকে আমরা বের করব যে প্রমাণ অবস্থা বা প্রমাণ তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এখান থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। সাধারণত প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আমরা যদি কোনো পদার্থের মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, মোল সংখ্যা n, মোল সংখ্যাকে যদি n দ্বারা প্রকাশ করি, কোন দ্রব্যের ভর অর্থাৎ গ্রাম এককে ভরকে যদি আমরা w দ্বারা প্রকাশ করি, আয়তনকে যদি আমরা v দ্বারা প্রকাশ করি এবং অণুর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আমি যে পদার্থটা নিব সেই পদার্থের আণবিক ভরকে যদি আমি n, তাহলে এখান থেকে আমরা যে কোনো ভাবে পদার্থের মোল সংখ্যা বের করতে পারবো। এখন সুতরাং n ইকুয়াল টু, এই মোল সংখ্যা বের করতে পদার্থের ভরকে গ্রাম এককে পদার্থের ভর, গ্রাম এককে পদার্থের ভরকে যদি পদার্থের আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা এখান থেকে মোল সংখ্যা পেতে পারি। আবার পদার্থের আয়তনকে যদি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এই প্রমাণ অবস্থার আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে পদার্থের মোল সংখ্যা আমরা পেতে পারি। অথবা আমরা পদার্থের মোল সংখ্যা অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে ওই পদার্থের মোল সংখ্যা আমরা বের করতে পারি। তাহলে যে কোনো, এখন এখান থেকে আমাদের একটা ছোট একটা অঙ্ক আসতে পারে যে পদার্থের ভর দিয়ে দিল, ওই পদার্থের নাম দিয়ে দিল এবং আয়তন দিয়ে দিল, তাহলে আমরা ওই পদার্থের মোল সংখ্যা বের করতে পারবো। আবার মোল সংখ্যা দেওয়া থাকলে পদার্থের আয়তন বের করতে পারবো এবং মোল সংখ্যা দেওয়া থাকলে ওই পদার্থের অণুর সংখ্যা আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা এইটুকু বুঝছো। এখন আমি তোমাদের এই উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি।
যেমন পাঁচ মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? দেখো তো তোমরা অঙ্কটা বুঝছো কিনা। 5 মোল কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? এখানে প্রমাণ অবস্থায় আয়তন V ইকুয়াল টু হোয়াট? 5 মোল, এর সমান হচ্ছে মোল সংখ্যা 5 মোল। সুতরাং আমরা সূত্র জানি, n ইকুয়াল টু V বাই 22.4 বা V ইকুয়াল টু ফাইভ ইন্টু 22.4, এটা হচ্ছে 112 লিটার। অর্থাৎ প্রমাণ অবস্থায় আয়তন হচ্ছে 112 লিটার। আশা করি এই কোয়ালিটির যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমরা পারবা। তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। খোদা হাফেজ।